রাত্রে ওই দিন বিজিবি সদস্যরা আমাকে খুঁজতে খুঁজতে না পেয়ে আমার বাড়িঘর ভাঙচুর, আমার গ্রামের বাড়ি ভাঙচুর, এবং আমার বন্ধু সাংবাদিক আহমদ গিয়া সেই বিষয়ে আজাদি পত্রিকায় এবং জাইজাদিন পত্রিকায় এবং সম্ভবত ইত্তেফাকও নিউজ করার কারণে তাকে সহ মারধর, এগুলো খুব কষ্ট দেয় আমাকে। নির্যাতিত মানুষের কথাগুলো কেউ শুনে না। নির্যাতিত মানুষের কথাগুলো বলার জন্য আমার মনে হয়েছে আমার আইন পেশায় আসা দরকার। পেন ও নিউজের নিয়মিত আয়োজন আইন ও জনতার প্রোগ্রামে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট সিজান এহসান। আজকের প্রোগ্রামের আমাদের অতিথি হিসেবে আসছেন অ্যাডভোকেট আব্দুল মান্নান, সিনিয়র আইনজীবী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। এবং তার শুরুর যে পরিচিতি সেটা হচ্ছে যে তিনি একজন প্রতিবাদী চরিত্রের মানুষ এবং পাশাপাশি অন্যায় দেখলেই যিনি সরাসরি কথা বলে ওঠেন, যে আমাদের হুইসেল ব্লোয়ার। এবং কক্সবাজারের আজকে আমরা কথা বলবো কক্সবাজারের এই কৃতি সন্তানের সাথে। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকার জন্য, এবং সুপ্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন এবং দেখবেন সকলকে আমি কক্সবাজারবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, প্রথমে আমরা একটু জানতে চাইবো আপনার হচ্ছে যে শৈশবটা কেটেছে বেসিক্যালি উকিয়া টেকনাফে আপনার শৈশবটা কেটেছে, এবং আপনি কিছুদিন যাবৎ অধ্যাপনাও করেছেন উকিয়া টেকনাফে। সেক্ষেত্রে এই যে আপনি মানে শিক্ষকতা পেশাটা ছেড়ে দিয়ে যে আপনি ল প্রফেশনে আসলেন, এটা আসলে মানে কি কি কারণে আপনি ল পেশাটাকে আপনি বেছে নিয়েছিলেন, একটু যদি জানেন। আমি আমার স্কুল জীবনটা কেটেছে রহমতের বিল প্রাইমারিতে শুরু, তারপরে বালুকালী প্রাইমারি, তারপরে বালুকালী হাই স্কুল, তারপর উকিয়া হাই স্কুল, তারপরে কক্সবাজার সরকারি কলেজ, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয় LLB। আমি পড়ালেখাটা করাকালীন থেকেই দেখতেছি যে কি আমাদের এলাকায় নির্বিচারে মানুষের উপর অত্যাচার করা হয়। এই কথাগুলো কেউ শুনে না। সবাই ওই আগাই সেই প্রশাসনের মুখ থেকে যে কথাটা শুনে সেই কথাটার উপরে সিদ্ধান্ত নিয়ে নেয়, এবং নির্যাতিত মানুষের কথাগুলো কেউ শুনে না। এখন রাতে পুলিশ পিটালে, দিনে বিডিআর পিটাতো তৎকালীন সময়ে, আবার মধ্য দুপুরে ফরেস্ট ডিপার্টমেন্টায় এসে পিটাতো। এগুলোর যেন কোনো বিচারেরই ছিল না। এগুলো প্রতিবাদ করতে গিয়ে দেখলাম হঠাৎ করে আমি নিজেই মামলা খেয়ে বসলাম। তখন আমি নীলা শাহ মজিদিয়া মাদ্রাসায় বাংলার লেকচারার হিসেবে কর্মরত ছিলাম। আমি ওই জায়গা থেকে গিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কি এই অধ্যাপনা পেশায় থেকে আমি হয়তো কিছু ছাত্রছাত্রীকে মানুষ করতে পারতাম, কিন্তু টোটাল বিষয় প্রতিবাদের বিষয়টা যে জায়গা থেকে আমার জন্মটা বা আমি উৎসাহ পাই, সেই জায়গা থেকে হারিয়ে যেতাম। এই কারণে আমি মনে করেছি যে নির্যাতিত মানুষের কথাগুলো বলার জন্য আমার মনে হয়েছে আমার আইন পেশায় আসা দরকার। আইন পেশাটাকে আপনি কিভাবে মানে এনজয় করছেন কিভাবে? আসলে আইন পেশাটা তো অনেক মহৎ পেশা। আপনারা জানেন আইন পেশায় মানুষের সেবা করার মনে সর্বোচ্চ সুযোগ আছে। আইন পেশায় এমন একটা জায়গা, যে জায়গায় সকল শ্রেণীর, সকল অপরাধের, সকল ভালো কাজের, সকল জায়গায় হাত দেওয়ার একটা সুযোগ আছে। এখানে নির্যাতিত মানুষ আছে, এখানে নিপীড়িত মানুষ আসে, এখানে সব জায়গায় সব কথাগুলো বলার একটা প্ল্যাটফর্ম থাকে। যারা এখানে পড়ালেখা করে, যারা এখানে এই পেশাটাকে স্বাধীন এবং সততার সহিত চালিয়ে যায়, নিশ্চয় তারা ভালো করে। আমি নিজেও মোটামুটি ইনশাআল্লাহ রব্বুল ইজ্জতের রহমতে ভালো আছি। হ্যাঁ, প্রায় সময় আপনাকে দেখা যায় বিভিন্ন বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনাকে প্রথম সারির দিকে আপনাকে দেখা যায়। সমাজের বিভিন্ন অসঙ্গতির বিষয় নিয়েও আপনি প্রায় সময় কথা বলেন, সোচ্চার হন, এবং প্রায় সময় আপনার বিভিন্ন স্ট্যাটাস এবং আপনি দেন। এবং এই যে আপনি যে সমাজের পক্ষ হয়ে কথা বলেন, সেই জায়গা থেকে কোনো আপনি বাধা পান কিনা? হ্যাঁ, আমি বাধা তো অবশ্যই পাই। এগুলো আসলে একদিকে খুব দুঃখের, আরেকদিকে মহান আল্লাহর কাছে একটা জবাবদিহিতার জায়গাও থেকে শান্তিও পাই। দুঃখের এই কারণেই, যেমন আমি একটা কথা বলি আপনাকে, একটা উদাহরণ দিলে, আমরা সীমান্তের মানুষ। আমার বালুকালী এলাকায় রোহিঙ্গাদের সাথে বিজিবির একটা তর্কাতর্কি হলে চেকপোস্টে টাকা পয়সা নিয়ে, পরে স্থানীয় লোকজনদের সাথে কথা কাটাকাটি হলো, পরে বিজিবির 3-4 দিক থেকে এসে সেখানে গুলি চালালো মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে। সেখানে বিজিবিরা নিজেদের পরস্পরের গুলির মধ্যে একজন এই বিজিবি সদস্য আহত হলে,
দোষ চাপিয়ে দেওয়া হলো সাধারণ মানুষের উপরে। এমন কোনো অত্যাচার নাই ওই মানুষগুলোর উপরে করা হয়নি। তখন এই মানুষগুলো স্বাভাবিক আমার এলাকার মানুষ হিসেবে আমার এখানেও আসছে। তা আমি তো মূল ঘটনাটা জানি, এই মূল ঘটনাটায় কেউ যায় না। সবাই বলছে যে বিজেপির উপরে হামলা হয়। আপনি বলেন আমরা কক্সবাজারের সাধারণ মানুষ, আপনি আমাকে একবার বলেন এই সাধারণ মানুষগুলো কোনো সশস্ত্র মানুষের উপরে হামলা করার সাহস রাখে কিনা? এক। দুই নাম্বার, আমি হঠাৎ করে একদিন একটা এই মামলায় একজন ছাত্রকে চালান দিল, একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ছিলেন নিশাদুজ্জামান, আমি স্যারকে ধন্যবাদ দিই। ওই ছাত্রটা পরীক্ষার্থী ছিল, স্যার ওই ছেলেটাকে জামিন দিলেন, ছেলেটা জামিনে মুক্ত হয়ে পরীক্ষা দিতে গেলেন। কিন্তু রাত্রে ওই দিন বিজিবি সদস্যরা আমাকে খুঁজতে খুঁজতে না পেয়ে আমার বাড়িঘর ভাঙচুর, আমার গ্রামের বাড়ি ভাঙচুর, এবং আমার বন্ধু সাংবাদিক আহমদ গিয়া সেই বিষয়ে এই আজাদি পত্রিকায় এবং জাইজাদিন পত্রিকায় এবং সম্ভবত ইত্তেফাকও নিউজ করার কারণে তাকে সহ মারধর, এগুলো খুব কষ্ট দেয় আমাকে। এগুলো আমাকে খুব কষ্ট দেয়। একটা স্বাধীন দেশে একটা স্বাধীন কথা বলতে পারবে না, একটা কথা বলা যাবে না। এবং আপনি দেখবেন, আমি কাউকে ব্যক্তিগতভাবে দোষারোপ করি না, যে আমাদের নেতা যারা, আমাদের যারা নেতৃত্ব দেয়, তারা আমাদের জনগণের কথাই সিদ্ধান্ত নেয় না, তারা সিদ্ধান্ত নেয় প্রশাসনের কথাই। প্রশাসন যেটা বলে সেটার উপরে তারা গুরুত্ব দেয়। আমাদের কথা বলার, আমাদের বক্তব্য শোনার, আমাদের হৃদয়ের আর্তনাদ শোনার, লুঙ্গি পরা, গেঞ্জি পরা, ছেঁড়া কাপড় পরা মানুষের কথা শোনার মতো তাদের সময় হয় না। তারা যতক্ষণ পর্যন্ত আমাদের ভোটটা দরকার ততক্ষণ পর্যন্ত আমাদের কথাগুলো শোনেন। এরপরে যখন তারা নেতা হয়ে যান, তারা যখন মন্ত্রী এমপি হয়ে যান, তখন তারা আমলাদের একটা অংশ হয়ে যান, আমাদের অংশতে আর থাকেন না। এই জন্য এই কষ্টগুলো আমাকে তাড়া দেয়, যেগুলো নিয়ে আমি মাঝে মাঝে ভাবি যে এমন কেন হয়। একজন যদি আমাদের নেতা হতো তাহলে আমাদের এই কষ্টটা থেকে নিশ্চয় মুক্তি পেত। এই যে আপনাকে প্রায় সময় বলতে শুনি যে আপনি বিজিবির কিন্তু একজন প্রকৃত বন্ধু, যে যেহেতু তারা বর্ডার গার্ড হিসেবে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় কাজ করেন, কিন্তু আপনি আপনার কথাবার্তার মধ্যে তাদের প্রতি একটা আবেগ সবসময় কাজ করতে দেখা যায়। আসলে তারা কিভাবে দায়িত্ব পালন করলে জনগণের সাথে যে দূরত্বটা আছে সেটা কমে যাবে বলে আপনি মনে করেন? একটু পেছনে যাই আমরা। পিলখানায় যে আমাদের একজন তৎকালীন বিডিআর সিইও ছিলেন, পরবর্তীতে উনি ওখানে পোস্টিং ছিলেন কর্নেল আনিসুজ্জামান, এবং তারও আগে আরও কয়েকজন। ওনারা আগের বিডিআর যখন ছিল, পাড়া প্রতিবেশীর সাথে এমন সুসম্পর্ক ছিল যে যেটা বলার মতো না। কোনো পাড়ায় রাত্রে চিল্লিয়েছে ডাকাতি হচ্ছে মনে হচ্ছিল, তখন বিডিআর তৎকালীন বিডিআর সদস্যরা দৌড়ে গিয়ে ওই বাড়ির আশেপাশে দৌড়াতো। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমি যে গ্রামে বসবাস করি সেই দামনকালী গ্রামে কোনো বৈধ অস্ত্রধারী মানুষ নাই, একটা অস্ত্রের লাইসেন্স নাই। কিন্তু ওই পাড়ায় কোনো বিডিআর সদস্যের কারণে তৎকালীন সময়ের কোনো ডাকাতি সংগঠিত হতে দেয় না। মায়ানমারের কোনো লোক, মায়ানমারের কোনো সীমান্তরক্ষী বাংলাদেশে প্রবেশ করতে পারে না। ওরা রাতের অন্ধকারে আপনার বেরিবাঁধের উপরে থেকে চিংড়ি প্রজেক্টের বাসায় থেকে ওখানে পাহারা দিছে, এবং চিংড়ি প্রজেক্টের মালিকেরা ক্যাম্পে চিংড়ি মাছ পাঠাইতো। বাড়িতে একটা অনুষ্ঠান হলে বিডিআর ক্যাম্পে দাওয়াত দেওয়াটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়তো। কিন্তু গত 10-15 বছর এই বিডিআরের পরে যে বিজিবির আসছে, তখন থেকে মানুষের সাথে এই সম্পর্কের অবনতিটা শুরু হয়েছে। ওনারা এখন সীমান্ত ছেড়ে দিয়ে চলে আসছেন পাড়ার ভিতরে। আমাদের সীমান্ত এখন উন্মুক্ত, আমাদের বিজিবি সদস্যরা সীমান্তে যায় না। এখন ওনারা পাড়ার ভিতরে ডিউটি করে সন্ধ্যা 7টার পরে মানুষের উপরে লাঠি চার্জ করে, যে পাড়াতে চলাফেরা করা যাবে না। এবং যেদিন বেশি লাঠি চার্জ হয় সেদিন মানুষ মনে করে যে একটা বড় চালান আসতেছে। আবার এই জিনিসটা এই একই জায়গায় যে বিডিআর বর্তমান বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এই বিষয়গুলো জানেন না। আবার ওই মাঠ থেকে রিপোর্ট দেওয়া হয় যে এখানে সব চোরা কারবারি, এখানে সব মাদক ব্যবসায়ী, আবার স্টেশন ভিত্তিক তাদের কিছু দালালও থাকে। ওই দালালগুলো এই জিনিসগুলো এই অফিসারদের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই তথ্যগুলো পৌঁছাইতে দেয় না। যেমন আমি আপনাকে বলি যে কিছুদিন আগে আপনি আমাকে এই 34 বিজিবি সিও সম্ভবত লেফটেন্যান্ট কর্নেল মাসুরিকির কাছে নিয়ে গেলেন। ওনার সাথে আপনার আমার সাথে 3 ঘন্টা পর্যন্ত আলাপ হলো। আলাপ হওয়ার পরে বোঝা গেল যে ওনাকে মাঠের সঠিক তথ্যটা দেওয়া হয় না। এবং এত জনবান্ধব একজন অফিসার, উনি এত সুন্দর করে আমাদেরকে বোঝালেন। ওনার টয়েসি যে আমাদেরকে যেটুকু বোঝাইলেন, ওনার একজনের যেগুলো বোঝাইলেন, আমি তো আশ্চর্য হলাম যে এত ভালো কিছু মানুষের কাছে আমাদের মাঠের তথ্যটা আসে না কেন। তাহলে এই সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে? এই সমস্যাগুলো যদি অফিসাররা সরাসরি ডিলিংস করেন আগের মতো, আগের যে অফিসারগুলি, আমি আপনাকে কয়েকজনের নাম বলতে পারি। যেন আমি বললাম আপনার পিলখানায় নিহত কর্নেল আনিসুজ্জামান,
এবং আমি আরও আপনাকে বলতে পারি মাহবুবে সুবাহানি, লেফটেন্যান্ট কর্নেল মাহবুবে সুবাহানি, ওনারা যাইতেন, পাড়ার সাথে কথা বলতেন। মানুষ আপনার এই কি বলে নিজেরা বাংকার করে দিত, পাড়ায় জায়গা দিত। বিজিবি সদস্যরা আসলে বাড়ি থেকে তাড়াতাড়ি পানি আর আপনার চেয়ার বের করে দিত। এখন বিজিবি সদস্যরা আসলে তাড়াতাড়ি মানুষ বাড়ির ভিতরে ঢুকে যায়, দরজা বন্ধ করে দেয়। এমন একটা দিনের কথা আমি আপনাকে বলি, যদিও ওই সময় সংক্ষিপ্ত, অনেক কথা আছে, যে একদিন বালুখালী বিডিআর তৎকালীন বিডিআর ক্যাম্পে আপনার এই মায়ানমার থেকে কিছু চোরাচালান আসতেছিল। চিংড়ি প্রজেক্টে শত শত মানুষ মাছ ধরতেছিল তখন বিভিন্ন চিংড়ি প্রজেক্টে। হঠাৎ একজন কারা এই বিডিআরকে বললো, বিডিআর এটা দৌড়াইয়া মায়ানমারের ভিতরে চলে গেল। চলে যাওয়ার পরে একটা নৌকা দিয়ে পার হয়েছিল, আমার স্পষ্ট মনে আছে। আমার একটা ছোট চিংড়ি প্রজেক্ট আছে, আমি তখন আমার চিংড়ি প্রজেক্টে ছিল। দেখা গেল কি আপনার ওই মায়ানমারের লোকগুলো তাদের অপোজিটে যে আমাদের ডেকিবনিয়া ক্যাম্প আছে, সেক্টর হেডকোয়ার্টার, ওটাতে দিল। তৎকালীন নাসাকা বাহিনী, বিশাল একটা বাহিনী গুলি করতে করতে বাংলাদেশের এদিকে আসতেছে তাদের সীমান্তে। তখন আমাদের 3 জন সৈনিক ওই পারে রয়ে গেছে, তোর মধ্যে অনেকেই মনে সাঁতার জানে না। এই প্রজেক্টে কর্মরত মানুষগুলো, নৌকাটা তখন তাদেরকে নামাই দিয়ে চলে গেছে। মানুষগুলো তাড়াতাড়ি নদীতে ঝাঁপ দিয়ে 10-20 জন ওই পারে চলে গিয়ে কেউ অস্ত্রটা হাতে নিল, কেউ বিজিবি সদস্যকে কাঁধে নিল। এইভাবে সাঁতরায় তারা বাংলাদেশে নিয়ে আসলো। এটা যদি তৎকালীন বিডিআর এবং বিজিবির যদি মানুষের সাথে সুসম্পর্ক না থাকতো, তাহলে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতো। এই যে সুসম্পর্ক, এই যে বন্ধন, এই যে দেশপ্রেম, এটি আমি 1000 কোটি টাকা দিলেও কিনতেও পারবো না, এটা তৈরিও করতে পারবো না। এটা মানুষের মনের ভিতর থেকে তৎকালীন বিডিআর সদস্যরা এবং মানুষের মধ্যে তৈরি হয়েছিল। এখন সেই সম্পর্কটা নাই। এই যে সম্পর্কের কথা আপনি এতক্ষণ বলছেন, সেই সম্পর্কটা কিভাবে পুনরুদ্ধার করা যায় বলে আপনি মনে করেন? অবশ্যই যে কোনো ধ্বংসস্তূপ থেকে আপনার সবকিছু গড়ে ওঠে। একটা জায়গায় আমাদের যে হতাশাটা কাজ করছে, সেটা যদি আপনি আন্তরিকতা, দক্ষতা এবং সবচাইতে মানবিকতা দিয়ে কাজ করেন, আপনি একজনকে এই চিংড়ি প্রজেক্টে পাইলেই যদি পিটানো শুরু করেন, আপনি একজনকে বর্ডারে পাইলেই যদি পিটানো শুরু করেন, তাহলে মানুষ তো আপনার সহযোগিতা এগিয়ে আসবে না। মানুষকে সহযোগিতা করার এগিয়ে আসতে হলে আপনি আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি, আপনাকে বিশ্বাস জন্মাইতে হবে যে ভালো মানুষগুলো এই বিজিবি তথা সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিরাপদ। এটা যদি আপনি বিশ্বাস জন্মাইতে না পারেন, তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। প্রকাশ্যে বল খেলার মাঠে একজন লোককে বিজিবি গুলি করে মারল, যেখানে একটা ফুটবল টুর্নামেন্ট চলতেছে, দিনে দুপুরে, রাত্রে নয়। সে লোকটার অপরাধটা কী ছিল? সে একটা মাদকের চালান ডাকাতি করছিল বলে একটা অভিযোগ তার বিরুদ্ধে ছিল। মাদক তো কেড়ে নেওয়া, ডাকাতি করা, এটা তো ভালো কাজ। মাদক অন্ততপক্ষে মাদকের যারা ব্যবসায়ী তাদের তো কোমর ভেঙে যাবে। আমি ওই কেসটা স্টাডি করতে গিয়ে ওই পাড়ার অনেক লোকের সাথে কথা বলছি। সেখানে আমার কাছে যেটা আসছে, যারা খুনের সাথে ইনভলভ, তাদের প্রত্যেকের সাথে মায়ানমারের বিখ্যাত একজন মাদক কারবারির ওতপ্রোতভাবে ব্যবসা ছিল এবং সে ওখান থেকে মাদকগুলো সরবরাহ করত। এবং এই বিজিবির সদস্যরা সরাসরি এগুলোর সাথে কমিশন বুকি। এই কমিশন বুক যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, আস্থা মানুষের প্রতি যতক্ষণ পর্যন্ত জন্ম না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার সম্পর্ক ডেভেলপ করবে না। সম্পর্ক ডেভেলপ করতে হলে আপনার, আমি আবারও একটা নাম নিয়ে বলছি, আমি যেদিন গেছিলাম, এই যে 34 বিজিবির যে সিও সাহেব, উনি সহ ওনার একজনের সহ ওনার টোয়াইসি সহ ওনারা যে মানবিকভাবে কথা বলছিলেন, ওনারা মানবিক মানুষের সাথে মিশে গেলে, তারপরে মানুষের কষ্টটা বুঝলে, তারপরে আপনি সৎ মানুষ আর অসৎ মানুষ যখন দুই ভাগে ভাগ করে ফেলবেন, সৎ মানুষের সাথে যখন আপনার সম্পর্ক ডেভেলপ করবে, তখন দেখবেন যে অটোমেটিকলি সম্পর্কটা এমনিতেই গড়ে উঠছে।